বন্ধুরা, বনগত গুহার প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বনগত গুহার উৎস, লেখকের সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই সঙ্গে আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করে শেষ করেছি। আজকের পর্বে থেকে অর্থাৎ বনগতা গুহার আজকের এই পর্ব থেকে আমরা মূল টেক্সট নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বুঝে নাও। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আমি তোমাদের এই মূল টেক্সটটি কিন্তু অর্থাৎ তোমাদের টেক্সটটি কিন্তু আমি দেবনাগরী লিপিতে লিখেছি, কারণ তোমাদের দেবনাগরী লিপিতে যেহেতু তোমাদের প্রশ্নপত্র কিন্তু দেবনাগরী লিপিতে থাকবে, এই কারণে পরীক্ষা হলে তোমাদের প্রশ্ন পড়ে তাড়াতাড়ি পড়ে অর্থটা তার বুঝতে হবে। যেহেতু দেবনাগরী লিপিতে থাকবে, এই কারণে সেটা যদি তোমাদের আগে থেকে যদি প্র্যাকটিস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের অসুবিধায় হবে। এই কারণে তোমরা দেবনাগরী লিপি কিন্তু ধৈর্য সহকারে পড়বে। দেবনাগরী লিপিতে মূল টেক্সটটি পড়ার চেষ্টা করবে। প্রথমে দিকে একটু অসুবিধা হবে, কিন্তু ধীরে 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 অভ্যাসের দ্বারা কিন্তু সেটা তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে। এই কারণে আমি তোমাদের মূল টেক্সটটি আমি দেবনাগরী লিপিতে লিখেছি। এবার সেই সঙ্গে আমি এবার এবার যখন টেক্সটটি আমি যখন আমি মূল টেক্সটটি এবার পড়ানো শুরু করব, তোমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে মানে মন দিয়ে তোমরা দেখে নাও। যেখানে যেখানে সন্ধি থাকবে সেখানে কিন্তু সন্ধি বিচ্ছেদ করতে হবে, অর্থাৎ সন্ধি বিচ্ছেদটা তোমাদের জানতে হবে। এই কারণে তোমাদের কিন্তু 11 সন্ধি বিচ্ছেদ কিন্তু শেখানো হয়েছে। অর্থাৎ যেখানে যেখানে সন্ধি থাকবে সেই সন্ধি বিচ্ছেদটা তোমাদের জানতে হবে। তাহলে কি হবে, সন্ধিটাকে যদি বিচ্ছেদ করতে পারো, তুমি সন্ধি বিচ্ছেদ করে যদি তোমরা পড়তে পারো, সেক্ষেত্রে তোমাদের অর্থটা বুঝতে কিন্তু সহজ হবে। এই কারণে সন্ধি বিচ্ছেদ কিভাবে আমি করছি খুব মন দিয়ে কিন্তু তোমরা দেখো। তাহলে আমরা গতদিন আলোচনা করেছিলাম বনগতা গুহার উৎস। বনগতা গুহার মূল উৎস হচ্ছে চোর চত্বরিংশী কথা। এই চোর চত্বরিংশী কথা একটি অনুবাদ সাহিত্য এবং এটি রচনা করেছেন শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। এই শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক রচিত চোর চত্বরিংশী কথা নামক একটি গল্প গ্রন্থের 12টি অধ্যায় মানে 12টি ভাগের প্রথম ভাগটি হলো বনগতা গুহা, যা কিনা আমাদের পাঠ্য। এবার মূল টেক্সটিতে আমি চলে যাচ্ছি। প্রথমেই বলেছে পুরা পারসিকানাম পুরে। পুরা পারসিকানাম পুরে মানে পুরা মানে অতীতকালে, এটি একটি অব্যয়পদ। তোমরা অব্যয়পদ সম্পর্কে ধারণা তোমরা পেয়েছো, তোমরা শিখেছো অব্যয়পদ কি, কাকে বলে, কয়েকটি অব্যয়পদ নিয়ে বাক্য রচনা কিভাবে তৈরি করতে হয়, এগুলো কিন্তু তোমাদের 11-এ ছিল। তোমরা এটা জেনেছো, তোমরা এই বিষয়গুলো জানো অব্যয়পদ কাকে বলে। এগুলো নিয়ে আর পুঙ্খানুপুঙ্খভাবে ওইভাবে বলছি না, যেটা তোমাদের প্রয়োজন হবে তোমাদের সেই বিষয়গুলো আমি বলবো। আর টেক্সট কিন্তু বারবার গত পর্ব সেটা বলেছিল, আরেকবার আমি বলেছিলাম গত পর্বে টেক্সটের প্রয়োজনীয়তাটা সম্পর্কে আমি বলেছিলাম, কারণ মূল টেক্সট কি কারণে পড়তে হবে, তোমাদের প্রত্যেকটি টেক্সট কি কারণে পুঙ্খানুপুঙ্খভাবে পড়া দরকার, এটা গত পর্বে আলোচনা করেছিলাম, আরেকবার রিপিট করছি। কারণ টেক্সট আমি পড়াচ্ছি প্রথমেই বলে নিচ্ছি, এই কারণে শুরু করার প্রথমেই বলে নিচ্ছি, টেক্সট তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়বে, কারণ তোমাদের এমসিকিউ এসিকিউ মানে এমসিকিউ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, সেই সঙ্গে তোমাদের যদি 5 নম্বরের কোয়েশ্চেন হোক বা কোনো ভাব সম্ভাষণ হোক বা 5 নম্বরের কোয়েশ্চেন কোনো যদি ধরে নাও যদি কমন না আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মূল টেক্সটটা যদি খুব ভালো মতন জানা থাকে, তোমাদের সব উত্তর করতে, সে এমসিকিউ হোক, সেটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীর উত্তর করতে গিয়ে হোক বা 5 নম্বর উত্তর লিখতে গিয়ে হোক, যেটাই হোক না কেন, তোমাদের কিন্তু মূল টেক্সট জানা থাকলে সেই সমস্ত উত্তরগুলো করতে সুবিধা হবে। এই কারণে মূল টেক্সট কিন্তু বারবার আমি বলছি যে পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড তোমরা অর্থ সহযোগে বোঝার চেষ্টা করবে। তাহলে আমি শুরু করছি। পুরা, তাহলে এটা অব্যয়পদ। পুরা মানে প্রাচীনকালে, পারসিকানাম মানে পারসিকদের, অর্থাৎ পারস্য দেশের, পারস্য দেশ মানে বর্তমানে যার নাম ইরান, তার পারসিকানাম পুরে, সেই পার্শ্বিকদের পুরে মানে শহরে, কশ্যপহ অলিপর্বা, কশ্যপ এবং অলিপর্বা, এখানে দেখো এখানে সন্ধি রয়েছে, এই জায়গাটাতে সন্ধি রয়েছে, যেখানে সন্ধি থাকবে সেখানে সন্ধি বিচ্ছেদ করবে। সন্ধি বিচ্ছেদ করলে অর্থটা তোমাদের কাছে খুব স্পষ্ট হয়ে উঠবে। তাহলে কশ্যপহ অলিপর্বা, লুপ্ত অদি এখানে আছে, অলিপর্বা, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে হবে কশ্যপহ যোগ অলিপর্বা। এই সন্ধিটা কিন্তু তোমরা শিখেছিলে, কশ্যপহ যোগ অলিপর্বা, কশ্যপ অলিপর্বা, এইভাবে সন্ধিটা করা রয়েছে। সন্ধি বিচ্ছেদ করবে কশ্যপহ অলিপর্বা, তাহলে কশ্যপ এবং অলিপর্বা, চেতি চ ইতি, চ মানে এবং, এটাও একটি অব্যয়পদ। তাহলে কশ্যপ এবং অলিপর্বা নামে, চ মানে এবং, কশ্যপ এবং অলিপর্বা, তা এই কারণে এই এবং অর্থ বোঝাতে এখানে অব্যয়পদটি রয়েছে চ, যদিও এটা সন্ধি আকারে রয়েছে চেতি, তাহলে বিচ্ছেদ করলে হবে চ যোগ ইতি। তাহলে কশ্যপ এবং অলিপর্বা নামে সহোদরৌ, অর্থাৎ সহোদরহ মানে ভাই, সহোদরৌ মানে দুইজন ভাই, সহোদরৌ বশতঃ স্ম, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই, ইতি সহোদরৌ, এই কশ্যপ এবং অলিপর্বা নামে এই দুই ভাই পার্শ্বিকদের পারস্য দেশের শহরে তারা বাস করত। বসতঃ স্ম, বসতি বসতঃ বসতি বস ধাতু, বাস করার
বসতি বসতঃ দ্বিবচনে রয়েছে, অর্থাৎ কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়। সংস্কৃতে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হয়, কর্তা যেমন ক্রিয়া তেমন, অর্থাৎ কর্তা দ্বিবচনে রয়েছে, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বা, এই কারণে কিন্তু বসতি না হয়ে বসতঃ হলো। বসতি একবচনে, কর্তা যদি একবচনে থাকতো তাহলে বসতি হতো, আর কর্তা যদি বহুবচনে থাকতো তাহলে বসন্তি হতো, কিন্তু কর্তা এখানে দুটি রয়েছে, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বা, অর্থাৎ দুজন রয়েছে, অর্থাৎ কর্তা দ্বিবচনে রয়েছে, এই কারণে ক্রিয়াপদ দ্বিবচনে আছে। বসতঃ, বসতঃ স্ম, আর স্মটা কিসের দ্যোতক? অতীতকালের দ্যোতক, অর্থাৎ স্ম থাকলে অতীতকাল বুঝতে হবে, অর্থাৎ স্ম দিয়ে অতীতকাল প্রকাশ করা হয়, ঠিক আছে। বসতঃ যদি থাকতো শুধু তাহলে বাস করে, আর বসতঃ স্ম বাস করতো, অতীতকাল হয়ে গেল, অর্থাৎ স্ম পরীক্ষার সময় আসতে পারে যে স্ম কি কোন কালের দ্যোতক, এবার কিন্তু প্রশ্ন অনেক সময় তোমাদের 12-এ আসে, তাহলে তোমাদের লিখতে হবে স্ম হচ্ছে অতীতকালের দ্যোতক, ঠিক আছে। তাহলে পুরা প্রাচীনকালে পার্শ্বিকদের শহরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই সহোদর, দুই ভাই বসতঃ স্ম বাস করত। তয়োর জনক, দেখো এখানেও সন্ধি রয়েছে, তয়োর জনক, তয়োর জনক, অর্থাৎ তয়োহ জনকঃ। বিচ্ছেদ করলাম, তয়োহ বিচ্ছেদ করলে কি হবে? এই রেপটা বিসর্গ হয়ে গেল, জয়ের মাথায় যে রেপটি দেখতে পাচ্ছ সেই রেপটি হচ্ছে বিসর্গ হয়ে গেল, তাহলে বিচ্ছেদ করলে হলো তয়োহ জনকঃ, অর্থাৎ তয়োহ জনকঃ মানে মানে তাদের দুজনের পিতা, জনকঃ মানে পিতা, তোমরা জানো, তাহলে তাদের দুজন বলতে কশ্যপ এবং অলিপর্বার পিতা জনকঃ, তাহলে বিচ্ছেদ করলাম তয়োহ যোগ জনকঃ। অনেক সময় পরীক্ষার সময় আসতে পারে তয়োর জনক, এটা দেবনাগরী লিপিতে দেওয়া থাকলো, এর সন্ধি বিচ্ছেদ করো, এটা এমসিকিউ তো আসতে পারে, দেশ তয়োর জনক সন্ধি বিচ্ছেদ হলো এটা, এটা, এটা না, এটা না, এটা না, এটা, চারটা উত্তর থাকবে, সেই মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সঠিক উত্তর সেটা আমাদের লিখতে হবে। আবার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীতে আসতে পারে, তয়োর জনক সন্ধি বিচ্ছেদ করো, লিখতে হবে তয়োর জনক সন্ধি বিচ্ছেদ হলো তয়ঃ যোগ জনকঃ, ঠিক আছে। তাহলে তাদের দুজনের পিতা নাতি প্রভূত ধনঃ, নাতি প্রভূত ধনঃ, যেখানে যেখানে শেষে ওকার রয়েছে সেখানে সেটা বিসর্গে পরিণত করবে, পড়ার সময় বিসর্গ করে সেটা পড়বে, যেখানে যেখানে শেষে ওকার রয়েছে তাহলে ওকার রয়েছে বিসর্গ করো। এখানে সন্ধির নিয়ম অনুসারে এখানে বিসর্গটি ওকার হয়েছে, কিন্তু আমরা বিচ্ছেদ করে যেহেতু পড়ছি, আমরা মূল টেক্সটে পড়ার সময় সন্ধি বিচ্ছেদ করেই পড়তে হবে, এই কারণে বিসর্গের উচ্চারণ করবে। তাহলে নাতি প্রভূত ধনঃ, এখানে একটি সন্ধি রয়েছে, নাতি, নাতি, ন যোগ অতি, ঠিক আছে, ন অতি প্রভূত ধনঃ, তাহলে তাদের দুজনের পিতা ন অতি প্রভূত ধনঃ, অতি প্রভূত ধন মানে অনেক, অতি প্রভূত মানে প্রচুর, ধন মানে ধন সম্পত্তি, ন বাবুগহ ছিল না বা অধিকারী ছিল না, অর্থাৎ কশ্যপ এবং অলিপর্বার পিতা ছিলেন দরিদ্র, গরিব, ঠিক আছে। অতি প্রভূত ধনঃ, ন অতি প্রভূত ধনঃ বাবুগ, তাহলে তাদের পিতা ছিলেন দরিদ্র, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে সুতয়ঃ, এখানেও সন্ধি রয়েছে, দেখো সুতয়স্তুল্য বৃত্তি রসৌ, আমি সন্ধি নিয়ে উচ্চারণ করলাম, সুতয়স্তুল্য বৃত্তি রসৌ, এটার আবার বিচ্ছেদ দেখো, সুতয়ঃ যোগ তুল্য বৃত্তি যোগ অসৌ, ঠিক আছে, অর্থাৎ সুতয়ঃ, এই তুল্যর যে দ্বন্দ্বস্বর রয়েছে সেটা বিসর্গে পরিণত হবে, তাহলে হলো সুতয়ঃ যোগ তুল্য বৃত্তি, এই রটা বিসর্গ হবে, এবং রয়ের সঙ্গে যে রয়ের থেকে একটা অ বের হয়ে আসবে, হয়ে হবে অসৌ, ঠিক আছে। তাহলে সুতয় পুরো সন্ধি বিচ্ছেদটি হলো এরকম, সুতয়ঃ যোগ তুল্য বৃত্তি যোগ অসৌ, অর্থাৎ প্রতিটি শব্দের তাহলে অর্থ এরকম হলো। দেখো যখন আমরা সন্ধি করা রয়েছে দেখে একটু মনে হচ্ছে কতটা কঠিন একটি ওয়ার্ড, কিন্তু যদি আমরা বিচ্ছেদটি জানতে পারি, আমাদের যদি সন্ধি ভালো মতন জানা থাকে তাহলে কিন্তু আমরা বিচ্ছেদ করতে পারবো, আর বিচ্ছেদ করতে পারলে কিন্তু আমাদের কাছে অর্থটা অনেকটাই স্পষ্ট হয়ে ওঠে। দেখো সুতয়ঃ মানে সুতঃ মানে হচ্ছে পুত্র, অর্থাৎ দুজন পুত্রকে সুতয়ঃ তুল্যবৃত্তি অসৌ, সমান দৃষ্টি, সমানভাবে দেখতেন, তুল্যবৃত্তি মানে সমানভাবে দেখতেন, অসৌ মানে সেই ব্যক্তিটি, কোন ব্যক্তিটি? তাদের পিতা, কশ্যপ এবং অলিপর্বার পিতা জনকঃ, এখানে পিতার নাম ওখানে উল্লেখ আমাদের টেক্সটে নেই, তাদের পিতা সুতয়ঃ তুল্যবৃত্তি অসৌ, অর্থাৎ দুজন পুত্রকে সমানভাবে দেখতেন, মৃত্যুম সন্নিহিতম প্রেক্ষ্য, সেই পিতা, অসৌ মানে সেই পিতা মানে জনকঃ, তাদের জনক, তিনি মৃত্যুকে সন্নিহিত দেখে, অর্থাৎ মৃত্যুকে অনুভব করে, যে আমার
খুব তাড়াতাড়ি আমার মৃত্যু হবে, এটি তিনি অনুভব করলেন। সন্নিহিতম প্রেক্ষ্য, প্রেক্ষ্য মানে দেখে, প্রেক্ষ্য মানে দেখে, অর্থাৎ মৃত্যুকে সন্নিহিত দেখে, খুব কাছেই দেখে, নিজম ভিত্যাধিকম তয়োহ সমম, নিজম ভিত্যাধিকম, নিজম মানে নিজের, ভিত্যাধিকম তার কাছে যা কিছু সম্পত্তি ছিল, অল্প কিছু যা কিছু সম্পত্তি ছিল, ভিত্যাধিকম, বৃত্ত মানে সম্পত্তি, ভিত্যাধিকম অর্থাৎ স্থাবর অস্থাবর যা অল্প কিছু যা সম্পত্তি ছিল সেটা কি করলেন তিনি, তয়োহ সমম ব্যভজত, তয়োহ মানে তাদের দুজনের পুত্রের মধ্যে, তার দুজন পুত্রের মধ্যে অর্থাৎ কশ্যপ এবং মালিপর্বার মধ্যে, সমম মানে সমানভাবে, ইকুয়ালি সমানভাবে, ব্যভজত মানে ভাগ করে দিলেন, সমানভাবে তিনি ভাগ করে দিলেন। অর্থাৎ তাদের পিতা অনুভব করলেন আমার মৃত্যু সন্নিহিত, এই কারণে তিনি কি করলেন, তার কাছে যতটুকু অল্প যা কিছু সম্পত্তি ছিল, স্থাবর অস্থাবর সম্পত্তি, সেগুলো তিনি তার দু সন্তানের মধ্যে অর্থাৎ কশ্যপ এবং মালিপর্বার মধ্যে সমানভাবে ভাগ করে দিলেন। ইয়েনো যার ফলে তৌ, যাতে করে তৌ তারা দুজন, এখানে তৌ মানে তারা দুজন, তৎশব্দ পুংলিঙ্গের প্রথমা বিভক্তির দ্বিবচন, তোমরা পড়েছো 11-এ। এই রূপগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কারণ কি এই রূপগুলো কিন্তু জানতে হবে, উল্লেখ করছি কারণ তোমাদের অনুবাদ আছে, এবার তোমাদের অনুবাদ কিন্তু করতে হবে, অর্থাৎ অনুবাদ কিন্তু এবার বাংলায় অনুবাদ করো নয়, এবার বাংলা থাকবে, একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেটাকে কিন্তু সংস্কৃত অনুবাদ করতে হবে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু জানতে হবে, তৎশব্দগুলো, দসমত ইউসমত, প্রত্যেকটা শব্দ তোমাদের মাথায় রাখতে হবে, কমন কয়েকটি শব্দ মাথায় রাখতে হবে, শব্দরূপ। যাই হোক, তৎশব্দে পুংলিঙ্গের প্রথমা বিভক্তির এক বচনে সহা, দ্বিবচনে তো, তাহলে আমাদের দ্বিবচন, যেহেতু অলিপর্ব এবং যেহেতু কশ্যপ এবং অলিপর্বের কথা বলেছে, এখানে দুজন, অর্থাৎ দ্বিবচন। তো অর্থাৎ তারা দুইজন, যাতে করে, যার ফলে তারা দুইজন, যাতে করে তারা দুইজন বিভবাদি অর্জন বিষয়ে, এখানেও সন্ধি রয়েছে, বিভবাদি যোগ অর্জন বিষয়ে, বিভবাদির বিভব মানে সম্পত্তি অর্জন বিষয়, অর্থাৎ তিনি তাদের পিতা যে সমানভাবে সম্পত্তি ভাগ করে দিলেন, যা কিছু ছিল, অল্প যা কিছু তার মধ্যে তার কাছে ছিল, তিনি সমানভাবে তার সমান সন্তানের মধ্যে, তার দুজন সন্তানের মধ্যে সমানভাবে তিনি ভাগ করে দিলেন, যাতে করে সেই সম্পত্তি দ্বারা তারা ভবিষ্যতে তারা সমানভাবে বিভবাদি অর্জন বিষয়ে, অর্থাৎ পরবর্তীকালে, পরবর্তী সময় তারা জানি সম্পত্তি অর্জন বিষয়ে তুল্যাবস্তু সমান থাকে, তুল্যাবস্তু স্যাতাম অর্থাৎ সমান থাকে, স্যাতাম। তারপরে অথ, তারপর কি হলো, অথ মানে তারপর, এটি একটি অব্যয়পদ। কশ্যপঃ কশ্যপ, কস্যচিন মহাধনস্য, এদিকে কশ্যপ ছিলেন একটু চালাক, এই কারণে কশ্যপ কি করলো, অথ মানে তারপর একটি অব্যয়পদ, কশ্যপঃ কশ্যপ, কস্যচিন এখানেও সন্ধি রয়েছে, কস্যচিত মহাধনস্য, অর্থাৎ কোন এক মহাধনী ব্যক্তির, কস্যচিত যোগ মহাধনস্য, কোন এক মহাধনী ব্যক্তির পুত্রীম উদবহৎ, এখানেও সন্ধি রয়েছে, পুত্রীম যোগ উদবহৎ, ঠিক আছে, পুত্রীম মহাসন্ত হলো, আমার সঙ্গে যে উ রয়েছে এটা বিচ্ছেদ হয়ে হলো উদবহৎ, অর্থাৎ কোন এক মহাধনীকের বা মহাধনী ব্যক্তির পুত্রীকে উদবহৎ মানে বিয়ে করলো, কে, কশ্যপ। ইয়েনো যার ফলে, সহ মানে সে অর্থাৎ কশ্যপ, সপদেব, এখানেও কিন্তু সন্ধি রয়েছে, দুটোই অব্যয়পদ, দুটো অব্যয়পদের মধ্যে এখানে সন্ধি রয়েছে, বিচ্ছেদ করলে হবে সপদি যোগ এব, ঠিক আছে, সপদি মানে খুব তাড়াতাড়ি, সপদি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই, এব মানে নিশ্চিত অর্থে, খুব শীঘ্রই, এই অর্থ, খুব শীঘ্রই, নগরবাসিবিহি বণিক বরৈহি, এখানে দেখো এত বড় একটা ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, শব্দ দেখতে পাচ্ছ, এই পুরো শব্দটা কিন্তু সন্ধি বিচ্ছেদ করলে খুব সোজা হয়ে যাবে, অর্থাৎ তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে আমি সন্ধি নিয়ে উচ্চারণ করছি, নগরবাসী ভীর বণিক বরৈ, নগরবাসী ভীর বণিক বরৈ স্থূল্য বিভব বভুব, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ এবার করলে হবে এরকম, নগরবাসী ভিহি, নগরবাসী ভীর, এই যে বয়ের মাথায় রেপটা রয়েছে এটা বিসর্গে পরিণত হবে বিচ্ছেদ করলে, তাহলে নগরবাসী ভিহি যোগ বণিক বরৈহি, বণিক বরৈহি তুল্য বিভবহ, অর্থাৎ এই যে তয়ের সঙ্গে ছটা রয়েছে বিসর্গ হয়ে গেল, তাহলে উচ্চারণটা এরকম হবে, বণিক বরৈহি তুল্য বিভবহ, তুল্য বিভবহ, শেষে আমি একটু আগে বলেছিলাম যে শেষে যেখানে এখানে ওকার দেখতে পাবে সেটাকে বিচ্ছেদ করে, তোমরা যখন পড়বে, পড়ার সময় তখন সেটাকে বিসর্গ উচ্চারণ করে পড়বে, অর্থাৎ
বি ভবহ। এখানে সন্ধি নিয়মে ওকার রয়েছে, এটা বিচ্ছেদ করে অর্থাৎ ওকার স্থানে বিসর্গ করে তাহলে তোমরা পড়বে বি ভবহ ব ভুব। অর্থাৎ নগরবাসীবিহি, দেখো নগর, এবার দেখো এত করে ওয়ার্ডটা দেখে তোমাদের একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু যখন আমরা বিচ্ছেদ করতে পারবো তখনই কিন্তু অনেকটা আমাদের কাছে অনেকটাই আমরা বুঝতে পারছি যে অর্থটা সম্পর্কে অনেকটা আমাদের ধারণা তৈরি হচ্ছে। যেমন নগরবাসীবিহি, তারপরে নগরবাসী। বণিক বরৈহি, বণিক মানে বণিক যারা ব্যবসা বাণিজ্য করে, বরৈহি মানে শ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ বণিকদের। তুল্য বিবাহ, সমান সম্পত্তির অধিকারী হলো। অর্থাৎ কশ্যপ কোন এক ধনী ব্যক্তির পুত্রীকে বিবাহ করলো, তার ফলে সে কি করলো, খুব তাড়াতাড়ি অন্যান্য যে শ্রেষ্ঠ বণিকরা ছিল, বড়লোকেরা ছিল, নগরের যে শ্রেষ্ঠ বণিকেরা ছিল তাদের সমান সম্পত্তির দিক থেকে তাদের সমান সেও হয়ে গেল। তুল্য বিবাহ বাবুবহ, কাদের তুল্য হলো, অন্যান্য যে নগরবাসী, অন্যান্য বড় বড় যে বড় লোকেরা ছিল বণিক, নগরবাসী, অন্যান্য শ্রেষ্ঠ বণিকেরা যে ছিল নগর, সেই শ্রেষ্ঠ নগরবাসীদের শ্রেষ্ঠ বণিকরা যারা ছিল, যারা নগরবাসী যে সমস্ত শ্রেষ্ঠ বণিকেরা ছিল তাদের তুল্য বিবাহ বাবুব, তাদের সমান হলো সম্পত্তির দিক থেকে, তাদের সমান হলো কে, কশ্যপহ। এরপরে দেখো বিবিধৈশ্চ, এখানেও সন্ধি রয়েছে, বিবিধৈশ্চ সন্ধি উচ্চারণ করলাম, এবার সন্ধি বিচ্ছেদ করে বিবিধৈহি যোগ চ, অর্থাৎ এই জায়গাটা সন্ধি রয়েছে, অর্থাৎ বিবিধৈহি চ, অর্থাৎ তালবসা চয় দেখতে পাচ্ছ, এই তালবসাটা বিসর্গ হয়ে যাবে আর চটা আলাদা হয়ে গেল, চটা একটা অব্যয় পাওয়া, চ মানে এবং, তোমরা জানো এটা। তাহলে বিবিধৈহি যোগ চ বিলাসৈহি, দেখো বিলাসৈহি বিলাসের দ্বারা, অর্থাৎ বিবিধ প্রকার বিলাসের দ্বারা। বিলাস শব্দ তৃতীয় বিভক্তির বহুবচন, ঠিক আছে না, তৃতীয় বিভক্তি মানে দ্বারা দিয়া এরকম অর্থ বুঝবে। তাহলে বিলাসের দ্বারা, বিভিন্ন প্রকারের বিবিধ প্রকারের বিলাসের দ্বারা, বিলাস ব্যাসনের দ্বারা কালমনয়ত, অর্থাৎ কালম, এখানেও সন্ধি রয়েছে কালমনয়ত, এটা সন্ধি নিয়ে উচ্চারণ করলাম, সন্ধি বিচ্ছেদ করলে হবে কালম যোগ অনয়ত, অর্থাৎ কালম যোগ অনয়ত, এখানে কিন্তু সন্ধি রয়েছে, অর্থাৎ কালম যোগ অনয়ত, অর্থাৎ কাল অতিবাহিত করতো, অনয়ত মানে অতিবাহিত করতো, অর্থাৎ বিলাস ব্যাসনে, যেহেতু তার প্রচুর সম্পত্তি ছিল এই কারণে সে ধন সম্পত্তির ব্যয় এইভাবে করতো, বিলাস ব্যাসনের দ্বারা জীবনকে সে অতিবাহিত করতো, তার সময় সে এইভাবে অতিবাহিত করত কশ্যপ। তারপরে কি হলো, তথাহি প্রভূত ধনত্বাৎ, এই কারণে তারপর প্রভূত ধনত্বাৎ, আর এই কারণে তার কাছে যেহেতু অনেক সম্পত্তি হয়ে গিয়েছিল, এই কারণে প্রভূত ধনত্বাৎ, প্রচুর ধনে থাকার কারণে, এইভাবে প্রচুর ধন থাকার কারণে ইপ্সিতম কিমপি বস্তু, কিমপি এখানেও সন্ধি রয়েছে, কিম যোগ অপি, অর্থাৎ ইপ্সিত, তার ইষ্ট বা ইপ্সিত এমন কোন বস্তু ছিল না, কিমপি বস্তু তস্য দুরাসদম নাসিত, নাসিত এখানেও সন্ধি রয়েছে, ন যোগ আসিত, নাসিত, ন যোগ আসিত নাসিত, অর্থাৎ ছিল না, আসিত মানে ছিল, ন আসিত মানে ছিল না, দুরাসদম মানে দুর্লভ ছিল না, দুরাসদম না আসিত, তস্য মানে কশ্যপস্য, কার, কশ্যপস্য, অর্থাৎ কশ্যপের দুর্লভ ছিল না, কি ছিল না, তার ইপ্সিত এমন বস্তু, অর্থাৎ জগতে এমন কোন বস্তু ছিল না যা তার কাছে দুর্লভ ছিল, যেহেতু তার কাছে প্রভূত ধন ছিল, প্রভূত ধনত্বাৎ, যেহেতু তার কাছে প্রভূত ধন, যেহেতু সে কশ্যপ প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েছিল, এই কারণে তার কাছে এমন কোনো বস্তু ছিল না মানে যেটা তার কাছে দুর্লভ ছিল, অর্থাৎ সমস্ত বস্তুর সে অধিকারী ছিল। এইভাবে কশ্যপ কোনো এক বড়লোকের পুত্রীকে বিবাহ করে সে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই সে বড়লোক হয়ে ওঠে। তারপর কি হয়, যথা অলি পর্বণঃ, এখানে বলেছে দেখো যথা লি পর্বণঃ, এখানেও কোনো সন্ধি রয়েছে, বিচ্ছেদ করলে হবে যথা যোগ অলি পর্বণঃ, যথা যোগ অলি পর্বণঃ, যথা অলি পর্বণঃ, যেরকমটি অলি পর্বার অবস্থা ছিল, তথা সেরকমটি তস্য শ্বশুরস্যাপি, তস্য শ্বশুরস্যাপি, এখানেও কিন্তু একটি সন্ধি রয়েছে, তাহলে সন্ধি থাকলে সন্ধি বিচ্ছেদ করতে হবে, বিচ্ছেদ করে আমাদের পড়তে হবে। যেমন তথা, তাহলে বলছে যথা তথা, এই দুটোই হচ্ছে অব্যয়পদ, যথা মানে যেরকম, তথা মানে সেরকম। যথা অলি পর্বণঃ, যেরকমটি অলি পর্বর অবস্থা, তথা তস্য শ্বশুরস্যাপি, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করলে হবে শ্বশুরস্য যোগ অপি, অর্থাৎ শ্বশুরস্য ষষ্ঠী বিভক্তির একবচন প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ শ্বশুরের,
তার শ্বশুরের, তার বলতে অলিপর্বার শ্বশুরেরও একই রকম অবস্থা। অর্থাৎ অর্থাৎ অবস্থাটা কিরকম সেটা পরের পরের লাইনটিতে বলেছে, অল্পমেব বিত্তম আসিত। অল্পমেব, দেখো এখানেও সন্ধি রয়েছে, অর্থাৎ সন্ধির মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা সন্ধি খুঁজে পাবো, বেশিরভাগ জায়গাগুলোতে সন্ধি রয়েছে। এখানে সন্ধি বিচ্ছেদ কিন্তু মাস্ট, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ করে পড়ার কিন্তু পদ্ধতি আমাদের জানতেই হবে। তো অল্পমেব, অল্পম যোগ এব, অল্পমেব সন্ধি করে উচ্চারণ করলাম, বিচ্ছেদ করলে হবে অল্পম যোগ এব বিত্তম আসিত। এখানেও সন্ধি রয়েছে, তাহলে বিচ্ছেদ করলে হবে বিত্তম যোগ আসিত। তাহলে এখানে কি বলেছিল, যেরকমটি অলিপর্বার অবস্থা ঠিক তেমনি তার শ্বশুরেরও। কারণটা তাদের অল্পমেব বিত্তম আসিত, তাদের অল্প বিত্তের অধিকারী ছিল তারা, অর্থাৎ তারা দুজনেই দরিদ্র ছিল বা গরিব ছিল। অর্থাৎ অলিপর্বা গরিব ছিল, তার শ্বশুরের অবস্থাও ঠিক তেমনি, অর্থাৎ দারিদ্রতার মধ্যে কিন্তু অলিপর্বাকে দিন যাপন করতে হতো, কারণ তাদের অল্পমেব বিত্তম আসিত, তাদের অল্প বিত্ত সম্পত্তি ছিল। येनो যার ফলে সহ নিহিশ্রীকে উঠজে, সহ নিহিশ্রীকে উঠজে অর্থাৎ শ্রীহীন সৌন্দর্যহীন একটি কুটিরে, উঠজে মানে কুটিরে। অনেক সময় পরীক্ষার সময় আসতে পারে, এমসিকিউতে হোক বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীতে হোক, তোমাদের কিন্তু আসতে পারে উঠজে মানে কি, উঠজের অর্থটি কি, এইভাবে প্রশ্ন কিন্তু আসে। তো যাই হোক, येनो সহ নিহিশ্রীকে উঠজে যার ফলে সে শ্রীহীন সৌন্দর্যহীন একটি কুটিরে কৃতাবাসহ বাস করত। কে? অলিপর্বা বাস করত। আত্মানম কলত্র অপত্যানি চ, আত্মানম চ, এখানে চ রয়েছে, চ আত্মানম চ কলত্র অপত্যানি চ। দেখো আত্মানম চ নিজেকে, আত্মানম মানে নিজেকে, কলত্রাপত্যানি অর্থাৎ এখানেও সন্ধি রয়েছে, কলত্র যোগ অপত্যানি, নিজেকে এবং কলত্র এবং সন্তানদেরকে, কলত্র মানে স্ত্রী, তার স্ত্রীকে বোঝাচ্ছে কলত্র, এই কলত্র মানে তার স্ত্রী, কলত্র মানে স্ত্রী, অপত্য মানে সন্তান, ঠিক আছে। কলত্র যোগ অপত্যানি অর্থাৎ তার স্ত্রী এবং সন্তানদের, অপত্যানি অর্থাৎ একাধিক সন্তান ছিল এটা বোঝা যাচ্ছে, অপত্যানি চ মানে এবং, তাহলে নিজেকে এবং তার স্ত্রী এবং সন্তানদের মহতা কষ্টেন, খুব কষ্টে, মহতা কষ্টেন মানে খুব কষ্টে, পুপোষ মানে পোষণ করতো অর্থাৎ লালন পালন করতো, অর্থাৎ তারা দারিদ্র্যের মধ্যে দিন যাপন করতো, অর্থাৎ অলিপর্বা দারিদ্র্যের মধ্যে দিন যাপন করতো, যেহেতু তাদের সম্পত্তি কম ছিল, অল্পমেব বিত্তম আসিত, যেহেতু তাদের অল্প বিত্ত তাদের ছিল। এখানে দেখো তোমাদের পরীক্ষার সময় কিন্তু আসতে পারে কলত্র কথাটির অর্থ কি, বা কলত্র একটি কিন্তু মনে রাখবে স্ত্রীবাচক কিন্তু ক্লিবলিঙ্গ, শব্দটি ক্লিবলিঙ্গে রয়েছে, অর্থাৎ অকারান্ত একটি ক্লিবলিঙ্গ, কলত্রম, কলত্র অকারান্ত একটি ক্লিবলিঙ্গ শব্দ, অর্থাৎ পরীক্ষার সময় এভাবে আসতে পারে স্ত্রীবাচক একটি ক্লিবলিঙ্গ শব্দের লেখো, তোমাদের টেক্সটে রয়েছে এমন একটি শব্দ লেখো, তখন কলত্র এই কথাটি লিখতে হবে। অর্থাৎ অর্থে তো সে স্ত্রী বোঝাচ্ছে, অর্থে একটি স্ত্রী অর্থাৎ স্ত্রীকে বোঝাচ্ছে, কলত্র মানে স্ত্রী, কিন্তু শব্দটি কিন্তু অকারান্ত ক্লিবলিঙ্গ, ঠিক আছে। এই কারণে শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ, কিন্তু এই কারণে বললাম যে স্ত্রীবাচক ক্লিবলিঙ্গ শব্দ যদি বলে, জিজ্ঞেস করে, তাহলে কিন্তু বলতে হবে, লিখতে হবে তোমাদের কলত্র, ঠিক আছে। আচ্ছা, কলত্র যোগ অপত্যানি, অপত্য মানে সন্তান, চ মহতা কষ্ট না পুপোষ, খুব কষ্টে পোষণ করত। অসৌ সে, অর্থাৎ অসৌ মানে অলিপর্বা, প্রত্যয়হমুষসি সন্ধি নিয়ে উচ্চারণ করলাম, বিচ্ছেদ করতে হবে, প্রত্যয়হম যোগ উষসি, অর্থাৎ প্রত্যয়হম মানে প্রতি, অহনি প্রত্যয়হম। তোমরা এই পরীক্ষার সময় কিন্তু তোমাদের সমাসও আসতে পারে, প্রত্যয়হম কি সমাস রয়েছে আমি করিয়েছি, অবৈভাব সমাস রয়েছে, অহনি প্রত্যয়হম, প্রতিদিনম দিনম প্রতিদিনম, অবৈভাব সমাস লিখতে হবে যে প্রত্যয়হম কি সমাস, আসতেই পারে। আচ্ছা, যাই হোক, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে হবে প্রত্যয়হম যোগ উষসি। অসৌ অর্থাৎ অলিপর্বা, অসৌ মানে সে বলতে অলিপর্বা প্রতিদিন, উষসি মানে ভোরবেলাতে, সমুত্থায়, উত্থায় মানে উঠে,
সমুত্থায় উঠে ইন্ধন ছেদনায়। ইন্ধন ছেদনায় অর্থাৎ ইন্ধন মানে কাষ্ঠ, ইন্ধন কথাটি অর্থ ইন্ধন মানে সে ইন্ধন ছেদনায়, এখানেও কিন্তু একটু সন্ধি রয়েছে, এখানেও সন্ধি রয়েছে, ইন্ধন যোগ ছেদনায় অর্থাৎ চটা বিচ্ছেদ করলে থাকবে না। যেমন তোমরা বৃক্ষ ছায়া পড়েছিল, বৃক্ষ ছায়া, বৃক্ষ যোগ ছায়া, এই সন্ধিটা তোমরা শিখেছিলে ইলেভেনে। তো যাই হোক, সেই সন্ধিটি এখানে হয়েছে, বিচ্ছেদ করলে হবে ইন্ধন, ইন্ধন যোগ ছেদনায়। ইন্ধন ছেদনায় অর্থাৎ কাষ্ঠ ছেদন করবার জন্য, ছেদনায় ছেদন করবার জন্য চতুর্থী বিভক্তির একবচন, বিপিনম, বিপিনম অরণ্যম, অনেক সময় সংস্কৃত প্রতিশব্দ আসতে পারে, বিপিনম প্রতিশব্দ অরণ্যম মানে বনে বা জঙ্গলে, বিপিনম অরণ্যে, অরণ্যে রজতি মানে যেত, গচ্ছতি, ঠিক আছে, রজতি। তাহলে অলিপর্বা প্রতিদিন, উষসী মানে ভোরবেলাতে, সমুত্থায় মানে উঠে, ইন্ধন ছেদনায় ইন্ধন ছেদন করবার জন্য বা কাষ্ঠ সংগ্রহ করবার জন্য, বিপিনম রজতি বনে যেত। ছিন্নম, এখানেও সন্ধি রয়েছে, ছিন্ন মিন্ধনম, ছিন্ন মিন্ধনম, মিন্ধনম বিচ্ছেদ করলে হবে ছিন্ন যোগ ইন্ধনম, ছিন্নম, ছিন্নম যোগ ইন্ধনম বিচ্ছেদ করলে হবে ছিন্নম যোগ ছিন্নম যোগ ইন্ধনম। এবার ছিন্ন করা অর্থাৎ সেই কাষ্ঠ যে কাটতো, কেটে নেওয়া কাঠগুলোকে, সেই কেটে নেওয়া ইন্ধনগুলোকে ত্রয়ানাম গর্ধবানাম, তিনটি গর্ধবে, তার কাছে কয়টি গর্ধব ছিল? তিনটি গর্ধব, পরীক্ষার সময় আসতে পারে। তিনটি গর্ধবের উপরে পৃষ্ঠগতম করতি, পৃষ্ঠগত করতো অর্থাৎ পিঠে চাপিয়ে দিত, অর্থাৎ সে যা কিছু সে প্রতিদিন ইন্ধন ছেদন করতো, সেই ছিন্ন ইন্ধন বা ছিন্ন কাঠগুলিকে বা কাষ্ঠগুলিকে সে তার তিনটি গর্ধবের পিঠে, পৃষ্ঠগত মানে পিঠে চাপিয়ে দিত, করতি। ছিন্নম ইন্ধনম ত্রয়ানাম গর্ধবানাম পৃষ্ঠগতম করতি, পরীক্ষা সময় আসতে পারে তার কয়টি গর্ধব ছিল? পুরম আনয়তি, এখানেও সন্ধি রয়েছে, সন্ধি বিচ্ছেদ করতে হবে, পুরম যোগ আনয়তি অর্থাৎ শহরে নিয়ে আসতো, পুরম যোগ আনয়তি শহরে নিয়ে আসতো, পুরম মানে শহরে, শহর, আনয়তি মানে নিয়ে আসতো, শহরে নিয়ে আসতো, মানে সেই ছিন্ন ইন্ধন বা কাঠকে বা কাষ্ঠগুলিকে সে নিয়ে আসতো শহরে। তারপরে কি করতো? তত্র চ, এবং সেই শহরে, তত্র মানে সেখানে, এটি একটি অব্যয়পদ, তত্র মানে সেখানে, তত্র চ মানে এবং, এবং চ একটি অব্যয়পদ, এর অর্থ হচ্ছে এবং, এবং সেখানে বিক্রি নিতে অর্থাৎ বিক্রি করত, বিক্রি করত, বিক্রি নিতে। ততঃ চ, এখানে সন্ধি, ততশ্চ সন্ধি করে উচ্চারণ করলাম, সন্ধি বিচ্ছেদ হলে হবে ততঃ যোগ চ, এখানে একটি সন্ধি রয়েছে, ততঃ যোগ চ, এবং তারপর লব্ধেন ধনেন, এবং তারপর লব্ধ ধনের অর্থাৎ সে বিক্রি করতো, তারপর বিক্রি করার পরে প্রাপ্ত অর্থে, লব্ধ অর্থে ধনেন বৃত্তিম করতি, জীবিকা নির্বাহ করত, বৃত্তিম করতি, ঠিক আছে। একবার পড়ছি, যথালি পর্বণঃ, আমি যেভাবে পড়ছি সঠিক উচ্চারণ করে তোমরাও পড়ার চেষ্টা করবে। যথালি পর্বণঃ তথা তস্য শ্বশুরস্যাপি অল্পম এব বিত্তম আসিত, येन सह निःश्रिके उटजे कृतावासः, आत्मानं च कलत्र अपत्यानि च महता कष्टेन पुपुष, असौ प्रत्यहम उषसि समुत्थाय इन्धन छेदनाय विपिनं व्रजति, छिन्नम इन्धनं त्रयाणां गर्धवानां पृष्ठगतं करति, पुरम आनयति, तत्र च विक्रीणीते, ततः च तारपर लब्धेन धनेन वृत्तिम करति। এরপর অলিপর্বা একদিন সে প্রতিদিনের মতো বনে গেল, অর্থাৎ কি বলেছে দেখো, অথই কদা অলিপর্বা, অথই কদা লি পর্বা, সন্ধি রয়েছে, তাহলে বিচ্ছেদ করতে হবে, অথ যোগ একদা যোগ অলিপর্বা, তাহলে বিচ্ছেদ করে আমরা তিনটি পদ পেলাম, অথ যোগ একদা যোগ অলিপর্বা। অথ একটি অব্যয়পদ, অথ মানে তারপর, একদা মানে একদিন, এটা একটি অব্যয়পদ, অলিপর্বা, অথ একদা তারপর একদিন, অলিপর্বা নিত্যম, নিত্যম ইব সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, নিত্যম ইব
প্রতিদিনের মতো বনম গতঃ, বনে গেল। এরপর একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গেল। তত্র চ একটি অব্যয়পদ, চটাও একটি অব্যয়পদ। তত্র মানে সেখানে, চ মানে এবং, এবং সেখানে পর্যাপ্তম কাষ্ঠম, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কাষ্ঠ চিচ্ছেদ, চিচ্ছেদ মানে ছেদন করলো, অর্থাৎ প্রতিদিন ছেদন করলো। অর্থাৎ একদিন অলিপর্বা প্রতিদিনের মতো বনে গেল এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্তম কাষ্ঠম, পর্যাপ্ত পরিমাণে কাষ্ঠ চিচ্ছেদ মানে ছেদন করলো। তৎক্ষণম, তারপরে তৎক্ষণম দূরে, তখনই সে কি করলো, কাঠ কেটে সে দেখতে পেল, তৎক্ষণম সেই সময়টিতে, সেই মুহূর্তে দূরেই নভসি মানে আকাশের দিকে, বিসর্পত, এখানেও সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, বিসর্পত পাংশু পটলম, বিসর্পত যোগ পাংশু পটলম। অর্থাৎ বিসর্পত মানে একে বেঁকে ওঠা, একে বেঁকে উঠছে, অর্থাৎ ধুলো, পাংশু মানে ধুলি, পটলম মানে জালম, অর্থাৎ ধুলি জালম, ধুলি জালম প্রতিশব্দ, অর্থাৎ ধুলোর জাল, অর্থাৎ ধুলোর রাশি যেন উঠছে, আকাশের দিকে উঠছে, এটা দেখতে পেল, দূরেই সে দেখতে পেল। অর্থাৎ তত্র চ পর্যাপ্তম কাষ্ঠম চিচ্ছেদ, একদিন অলিপর্বা বনে গেল প্রতিদিনের মতো, সেখানে সে কাঠ কাটলো, তারপর তৎক্ষণম, তখন কাঠ কাটার পর চিচ্ছেদ, কাঠ কাটলো, এবং তৎক্ষণম দূরে নভসি, তারপর সে দূরে নভসি আকাশে ধুলোর রাশি উঠতে দেখলো। বিসর্পত পাংশু পটলম মানে ধুলোর রাশি উঠতে দেখলো, মানে একে বেঁকে উঠতে দেখলো, বিসর্পত। ঠিক আছে, এরপর কি হলো, তস্য তার, তস্য মানে হচ্ছে অলিপর্বার, অলিপর্বণঃ, তস্য তার দৃশ্যতাম, দৃশ্যতাম অগাত, দৃশ্যতাম অগাত, সন্ধি করতে হবে, সন্ধি রয়েছে, সন্ধি বিচ্ছেদ করতে হবে, দৃশ্যতাম যোগ অগাত, তার দৃষ্টিগোচর হলো। দৃশ্যতাম মানে তার দৃষ্টিগোচর, অগাত মানে হলো কি, অগাত তার দৃষ্টিগোচর হলো, অর্থাৎ ওই ধুলোর রাশিগুলো, ধুলোর রাশি যে আকাশের দিকে উঠছে সেটা তার দৃষ্টিগোচর হলো। তত্র চ এবং সেখানে, দত্ত দৃষ্টি রায়ং, সন্ধি করে উচ্চারণ করলাম, বিচ্ছেদ করলে হবে দত্ত দৃষ্টি যোগ অয়ং। দত্ত দৃষ্টি মানে, দত্ত দৃষ্টি মানে দৃষ্টি দিল, অর্থাৎ সে ধুলো রাশি দেখলো, ধুলো রাশি উঠছে, তারপর দত্ত দৃষ্টি, সেখানে সে দত্ত দৃষ্টি দিল, অর্থাৎ দৃষ্টি দিল। অয়ম মানে এ, অর্থাৎ কার কথা, অলিপর্বার কথা বলেছি। অয়ম মানে এই ব্যক্তিটি, অর্থাৎ অলিপর্বা, সেখানে দত্ত দৃষ্টি মানে সে দৃষ্টি নিবদ্ধ করলো, তার দৃষ্টি নিবদ্ধ করলো। যজ্ঞেও তত্র দত্ত দৃষ্টি অয়ম যজ্ঞেও, দত্ত অর্থাৎ সে দৃষ্টি, সে মনোযোগ সহকারে সে দেখে বুঝতে পারলো, এষঃ রজস্তমঃ, এই ধুলোর রাশি, এষঃ রজস্তমঃ, এই যে এগুলো হচ্ছে উঠতে যে দেখলো, ভালো করে দেখতে হলো, এগুলো ধুলোর রাশি। এষঃ রজস্তমঃ, রজস্তমঃ মানে ধুলির রাশি, ধুলি রাশি, রজস্তমঃ, স্তমঃ অর্থাৎ ধুলি, ধুলির রাশি, এটি হচ্ছে ধুলোর রাশি। এতমেব দেশম, অর্থাৎ এই ধুলির রাশি, এতমেব দেশম উদ্দেশ্য, এতমেব দেশম, এতমেব, এখানেও দেখো সন্ধি রয়েছে, এতম যোগ এব, এই দেশ, এবং মানে এবং একটি অব্যয়পদ, নিশ্চিত অর্থে বোঝাচ্ছে, এতম এব এই দিকেই, এতমেব দেশম মানে এই, দেশম মানে এখানে কান্ট্রি অর্থে নয়, এখানে দেশম মানে সে যেখানে ছিল, যেখানে সে অলিপর্বা কাঠ কাটছিল সেই জায়গাটার কথা, তার দিকেই, এতমেব দেশম উদ্দেশ্য, এখানেও সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, দেশম যোগ উদ্দেশ্য, অর্থাৎ এতমেব দেশম, এতম যোগ এব, এতমেব দেশম উদ্দেশ্য, এই দিকেই উদ্দেশ্য করে। ঠিক আছে, এই সহ রজস্তম, এই রজস্তম, এতমেব দেশম উদ্দেশ্য, সবেগম প্রধাবতাম অশ্বারোহানাম বলেন উত্থাপ্যতে, অর্থাৎ এই শহর, এই ধুলি রাশিটি তার দিকেই আসছে, এতমেব দেশম উদ্দেশ্য, সবেগম মানে বেগের সঙ্গে, সবেগম বেগের সঙ্গে, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণের তৃতীয়া, তোমরা এটা কারক বিভক্তিতে পড়েছো। তাহলে দেশম উদ্দেশ্য, এদিকে এই দেশ, এইদিকেই উদ্দেশ্য করে, যেন ধুলো রাশিটা যেন এইদিকেই আসছে, সবেগম তীব্র গতিতে, প্রধাবতাম সেই এই ধুলো রাশি যে উঠছে সেটা, এবং এদিকে চলে আসছে, সেটা কাদের, কিসের দ্বারা উত্থাপিত হচ্ছে, সে দেখতে পেল, প্রধাবতাম, এখানে সন্ধি রয়েছে,
প্রধাবতাম অশ্বারোহানাম, অশ্বারোহানাং, প্রধাবতাম যোগ অশ্বারোহানাম অর্থাৎ অশ্বারোহী অর্থাৎ ধাবমান অশ্বারোহীদের, বলেনোত্থাপ্যতে, বলেনোত্থাপ্যতে, নয় ওকারটা বিচ্ছেদ করতে হবে, এখানে সন্ধি রয়েছে বিচ্ছেদ করতে হবে, তাহলে কি হবে, হবে বলেনো যোগ উত্থাপ্যতে, বলেনো যোগ উত্থাপ্যতে। ঠিক আছে, বলেনো অর্থাৎ অশ্বারোহীদের, ধাবমান অশ্বারোহীদের বলেই, উত্থাপ্যতে মানে এই রজর ধূলির রাশিটি, ধূলির রাশিহি রজস্তমহ উত্থাপ্যতে মানে উত্থিত হচ্ছে, সেটা সে বুঝতে পারলো। সে দত্ত দৃষ্টি অর্থাৎ দৃষ্টি নিবদ্ধ করে, আড়ালে থেকে দৃষ্টি নিবদ্ধ করে সে এই জিনিসটা বুঝতে পারলো যে এটা অশ্বারোহীদের দ্বারাই এই ধূলি উত্থিত হচ্ছে। এরপর যতঃ অস্মিন দেশে, এরপর সে বিচার করলো যতঃ যেহেতু, এখানে কিন্তু সন্ধি রয়েছে, বিচ্ছেদ করে না প্রথমে, যতঃ যোগ অস্মিন যোগ দেশে, যতঃ অস্মিন দেশে, যেহেতু, যতঃ মানে যেহেতু, অস্মিন মানে এই দেশে, মানে এই দেশে মানে এই বনের এত অভ্যন্তরে, বনের এত ভেতরে, রাজপুরুষাহ না সঞ্চরন্তি, রাজপুরুষাহ না সঞ্চরন্তি, রাজপুরুষেরা তো সঞ্চরণ করে না, বিচরণ করে না বা আসে না, রাজপুরুষাহ না সঞ্চরন্তি। এই দেখো রাজপুরুষ অনেক সময় আসে, এখানে কি সমাস রয়েছে তোমরা বলবে, এখানে ষষ্ঠী তৎপুরুষ, রাজ্ঞঃ পুরুষাহ, রাজপুরুষঃ, এটা করিয়েছি তোমাদের, রাজপুরুষঃ রাজ্ঞঃ, রাজপুরুষঃ রাজ্ঞঃ পুরুষঃ, রাজার পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। যাই হোক, এইভাবে পরীক্ষার সময় কিন্তু আসে। রাজপুরুষাহ না সঞ্চরন্তি অর্থাৎ রাজার পুরুষেরা, অর্থাৎ রাজার কর্মচারী বা রাজার সৈনিকেরা তো এখানে আসে না, সে ভাবতে লাগলো। তাহলে কি, তাহলে এরা কারা, তুরঙ্গ সাদিভিহির, এখানেও সন্ধি রয়েছে, দেখো এত বড় একটা শব্দ বিচ্ছেদ করলে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে। তুরঙ্গা সাদিভির, ভিহি, এই দয়ের মাথায় যে রেপটি রয়েছে এটা বিসর্গ হয়ে যাবে। আচ্ছা, আগে সন্ধি করে উচ্চারণ করছি, দেখো তুরঙ্গা সাদিভির, দুরঙ্গা সাদিভির, দস্যুভির ভাব্যম। এবার এই রেপটা গুলো বিসর্গ হয়ে যাবে বিচ্ছেদ করলে। তুরঙ্গা, তুরঙ্গ মানে ঘোড়া, তুরঙ্গা সাদিভিহি দস্যুভিহি ভাব্যম। তাহলে অলিপর্বা বিচার করলো যে এই ভেতরে, এত তো ভেতরে, বনের এত ভেতরে তো কেউ আসে না, রাজপুরুষেরা আসে না, তাহলে এরা কারা, তাহলে এরা হচ্ছে নিশ্চয়ই তুরঙ্গা সাদিভিহি অর্থাৎ তুরঙ্গে অর্থাৎ অশ্বে, তুরঙ্গ মানে অশ্ব, অশ্বের কিন্তু প্রতিশব্দ, অশ্বের, তাহলে এরা অশ্বারোহী দস্যুদল ভাব্যম মানে হবে, তাহলে নিশ্চয়ই এরা অশ্বারোহী দস্যুদল, দস্যুবিহি ভাব্যম অর্থাৎ দস্যুদল হবে। ঠিক আছে, এরা রাজপুরুষ নয়, রাজার সৈনিক নয়, এরা কারা, এরা হচ্ছে অশ্বারোহী দস্যু, এরা সে কিন্তু বুঝে নিল। তত্ত্ব, এখানেও সন্ধি রয়েছে, তত অসাভিদৃশম, দেখো সন্ধি বিচ্ছেদ করলে হবে ততঃ যোগ অসৌ যোগ ঈদৃশম, এই সন্ধিগুলো পড়েছো তোমরা, আয়াদি সন্ধি, ও স্থানে আব হয়, এই জিনিসগুলো কিন্তু তোমরা, এ স্থানে অয় হয়, এই সন্ধিগুলো কিন্তু তোমরা পড়েছো, এত বিস্তারিত আলোচনা করা এখানে যাবে না, তাই সন্ধিগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে। ততঃ অসৌ ঈদৃশম, ততঃ মানে তারপর, অসৌ মানে সে অর্থাৎ কে, অলিপর্বা, ঈদৃশম প্রচ্ছন্নম কিমপি স্থানম, ঈদৃশম মানে এই প্রকার, প্রচ্ছন্নম মানে গুপ্ত, কিমপি মানে কিম যোগ অপি, কিমপি কোন একটি, স্থানম স্থান, লব্ধুম তুমুল প্রত্যয়ান্ত শব্দ, তাহলে লব্ধুম পেতে, লব ধাতুর সঙ্গে লাভ করা, লব পেতে, সর্বত, এটা তো অব্যয় পদ, সর্বতঃ মানে চারদিকে, সর্বতঃ মানে চারদিকে, দৃশম তার দৃষ্টি, ব্যাপারয়ামাস, ব্যাপারয়ামাস ব্যাপৃত করলো বা প্রসারিত করলো। ঠিক আছে, তাহলে দেখো তারপর যখন সে বুঝে নিল যে এরা কিন্তু রাজপুরুষানা সঞ্চরন্তি, রাজপুরুষটা তো নয়, তাহলে এটা কারা, তুরঙ্গা সাদিভিহির দস্যুভিহির ভাব্যম, তাহলে এরা দস্যু নিশ্চয়ই হবে। এটা যখন সে একদম শিওর হয়ে নিল, সে নিশ্চিত যখন হলো, তখন
ততঃ তারপর অসৌ মানে সে অর্থাৎ অলিপর বা ঈদৃশম প্রচ্ছন্নম কিমপি স্থানম, এই প্রকার কোন একটি স্থান লব্ধুম মানে পেতে, সর্বতঃ মানে চারদিকে, দৃশ্যম মানে তার দৃষ্টি, ব্যাপারায়ামাস অর্থাৎ ব্যাপৃত করলো বা প্রসারিত করলো, অর্থাৎ খুঁজতে শুরু করলো কোন কোন জায়গাটা সে লুকিয়ে থাকতে পারবে। যত্র সহ যেখানে সে, চোরাপক্রমণম ইয়াবৎ, এখানে সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, ইয়াবৎ ক্ষেমেন, ইয়াবৎ যোগ ক্ষেমেন, ইয়াবৎ যোগ ক্ষেমেন, অর্থাৎ চোরাপক্রমণ, এখানে সন্ধি রয়েছে, চোর যোগ অপক্রমণম, চোরের অপক্রমণ মানে চোররা চলে গেলে, অপক্রমণম ইয়াবৎ, এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে কারণ ইয়াবৎ শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়, তাই হয়েছে। চোর অপক্রমণম ইয়াবৎ অর্থাৎ চোর চলে যাওয়ার পর্যন্ত, ক্ষেমেন মানে নিশ্চিন্তে, ক্ষেমেন মানে নিশ্চিন্তে, নিভৃত তিষ্ঠেত, এখানে সন্ধি রয়েছে, বিচ্ছেদ করতে হবে, নিভৃত যোগ তিষ্ঠেত, অর্থাৎ দ্বন্দ্বশয়তয়ের শটা বিসর্গে পরিণত হলো, নিভৃত তিষ্ঠেত। ঠিক আছে, আচ্ছা, নিবৃত তিষ্ঠেত, তাহলে নিবৃত থাকতে পারি, অর্থাৎ এমন একটি স্থান, সে একটি ঈদৃশম কিমপি প্রচ্ছন্নম স্থানম লব্ধুম, সর্বদা সর্বত চারদিকে, সর্বত সর্বতঃ উচ্চারণ করবে, কারণ শেষে আমি বলেছিলাম যে ওকার থাকলে সেটাকে বিসর্গে করে নিয়ে সর্বতঃ বিসর্গে উচ্চারণ করবে। সর্বতঃ দৃশ্যম ব্যাপারায়ামাস, চারদিকে সে দৃষ্টি সে প্রসারিত করলো, যে কোন জায়গায় নিজেকে লুকিয়ে রাখতে পারবে সে, এমন একটি জায়গা যেখানে কিনা চোর চলে যাওয়া পর্যন্ত, চোরাপক্রমণম, চোর যোগ অপক্রমণম ইয়াবৎ, চোর চলে যাওয়া পর্যন্ত, ইয়াবৎ মানে পর্যন্ত, ক্ষেমেন নিশ্চিন্তে, নিবৃত তিষ্ঠেত গোপনে সে থাকতে পারে, নিবৃত যোগ তিষ্ঠেত। তাহলে আরেকবার পড়ছি, দেখো আমি যেভাবে পড়বো সেভাবে তোমরা পড়ার চেষ্টা করবে, সন্ধি বিচ্ছেদ করে পড়ার চেষ্টা করবে। অথ একদা অলিপর্বা নিত্যম ইব বনম গতঃ, তত্র চ পর্যাপ্তম কাষ্ঠম চিচ্ছেদ, তৎক্ষণম দূরে নবসি বিসর্পত পাংশু পটলম, তস্য দৃশ্যতাম অগাত, তত্র চ দত্ত দৃষ্টিঃ অয়ং যজ্ঞৌ এষঃ রজস্তমঃ, এতমেব দেশম উদ্দিশ্য সবেগম প্রধাবতাম অশ্বারোহানাং বলেন উত্থাপ্যতে। আচ্ছা, যতঃ অস্মিন দেশে রাজপুরুষাঃ ন সঞ্চরন্তি তুরুঙ্গাসাদিভিঃ দস্যুভিঃ ভাব্যম, ততঃ অসৌ ঈদৃশম প্রচ্ছন্নম কিমপি স্থানম লব্ধুম সর্বতঃ দৃশ্যম ব্যাপারায়ামাস, যত্র সহ চোরাপক্রমণম ইয়াবৎ ক্ষেমেন নিবৃত তিষ্ঠেত। বন্ধুরা, তাহলে আজকের এই পর্বে আমি বনগতা গুহার এতটুকু অংশ নিয়ে আলোচনা করে শেষ করছি। তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে, এবং সেই সঙ্গে ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, এবং তোমাদের মধ্যে যদি কেউ তোমরা নতুন হও তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং সেই সঙ্গে অল বাটনে অবশ্যই ক্লিক করবে। তাহলে চলো আমাদের পরের পর্বে দেখা হচ্ছে।